আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর পাঠ 1 ও 6 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকের পাঠের শুরুতেই আমরা অর্থনীতির কিছু সূচক সম্পর্কে আলোচনা করব। সূচক কি? সূচক মানে হলো মানদণ্ড বা পরিমাপক বস্তু। প্রতিটি জিনিসেরই পরিমাপের আলাদা আলাদা মানদণ্ড থাকে। আজকে আমরা অর্থনীতির মূল মানদণ্ডগুলো সম্পর্কে জানব। অর্থনীতির মূল মানদণ্ডগুলো হলো জিডিপি, জিএনপি, পিসিআই। জিডিপি এর পূর্ণরূপ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ মোট দেশজ উৎপাদন। জিএনপি এর পূর্ণরূপ হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ মোট জাতীয় আয়। আর আছে পিসিআই, পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু আয়। শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা মোট দেশজ উৎপাদন বা জিডিপি সম্পর্কে জানি। জিডিপিকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে একটি নির্দিষ্ট অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে দেশি ও বিদেশি নাগরিকদের দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করা হয় তার মোট আর্থিক মূল্য হচ্ছে জিডিপি। শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন হতে পারে দ্রব্য কি, সেবা কি? দ্রব্য হলো নানা রকম পণ্য সামগ্রী, যেমন ধান, পাট ইত্যাদি, অর্থাৎ যেসব খাত বস্তুগত দ্রব্য উৎপাদন করে তাকে বলা হয় দ্রব্য। আর যেসব খাত অবস্তুগত দ্রব্য উৎপাদন করে তাকে বলা হয় সেবা খাত, যেমন শিক্ষকের কাজ, ডাক্তারের কাজ, উকিলের কাজ ইত্যাদি। শিক্ষার্থীরা, আমরা যদি আরও বিস্তারিতভাবে জানতে চাই তাহলে আমরা এই বৃত্তটাকে একটা দেশ হিসেবে কল্পনা করতে পারি। একটা দেশের অভ্যন্তরে অর্থাৎ একটি দেশের ভিতরে আমরা জানি যেমন দেশি নাগরিক আছে, ঠিক তদ্রূপ বিদেশি নাগরিকরাও আছে। দেশি নাগরিকরাও চাকরি বা ব্যবসা বাণিজ্য করে থাকে, বিদেশি নাগরিকরাও এই দেশে এসে চাকরি বা ব্যবসা বাণিজ্য করে থাকে। আর এর মাধ্যমে তারা দ্রব্য ও সেবা উৎপাদন করে। আর এসব দ্রব্য ও সেবার যে আর্থিক মূল্যটা সেটাই হলো জিডিপি, অর্থাৎ একটি দেশের সীমার ভিতর যে উৎপাদনটা হয়ে থাকে, হোক সেটা দেশি নাগরিক হোক সেটা বিদেশি নাগরিক, দেশের অভ্যন্তরীণ উৎপাদনটাকে বলা হয় জিডিপি। জিডিপির মাধ্যমে একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক সামর্থ্য বা শক্তিকে বোঝায়। শিক্ষার্থীরা, এখন চলো আমরা মোট জাতীয় উৎপাদন বা জিএনপি সম্পর্কে জানি। এটি হলো মূলত একটি দেশের নাগরিকদের আয়। সেই নাগরিক কর্ম করতে পারে দেশে বা দেশের বাইরে, হতে পারে তার বিভিন্ন মিল ফ্যাক্টরি বা ব্যবসা বাণিজ্য দেশে বা দেশের বাইরে। অর্থাৎ একটি নাগরিক দেশ বা দেশের বাইরে যেখানেই পণ্য বা সেবা উৎপাদন করুক না কেন তার মোট আর্থিক মূল্যই হলো জিএনপি। জিএনপিকে যদি আমরা সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে এভাবে বলা যায়, একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে জাতীয় উৎপাদন বা জিএনপি। নাগরিকগণ দেশের ভিতরে বা বাইরে যেখানেই থাকুক না কেন তাদের উৎপাদিত পণ্য ও সেবার আর্থিক মূল্যকেই কিন্তু জিএনপি বলে। যা বিদেশ থেকে পাঠানো হয় অর্থাৎ প্রবাসীদের রেমিটেন্স, সেটাও কিন্তু জিএনপিতে যুক্ত হবে। এখানে আমাদের মনে রাখতে হবে নাগরিক শব্দটি। নাগরিক
দেশের ভিতরে বা বাইরে যেখানেই থাকুক না কেন তাদের মোট উৎপাদনটি মূলত জিএনপি হিসেবে গণ্য হবে। শিক্ষার্থীরা, এখন চলো আমরা মাথাপিছু আয় সম্পর্কে জানি। মাথাপিছু আয় বের করতে হলে কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়কে ওই বছরের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলেই মাথাপিছু আয় পাওয়া যায়। এভাবে আমরা পরিবারেরও মাথাপিছু আয় বের করতে পারি। তাহলে আমরা যদি মনে করি যে কোনো একটি দেশের এক বছরের জাতীয় আয় হলো 4,000 কোটি মার্কিন ডলার আর সে দেশের লোক সংখ্যা হলো 10 কোটি, তাহলে সেক্ষেত্রে আমরা মাথাপিছু আয় বের করতে হলে সে নির্দিষ্ট বছরের জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি, অর্থাৎ 4,000 কোটিকে যদি 10 কোটি দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই 400 মার্কিন ডলার। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জিডিপি, জিএনপি, পিসিআই বা মাথাপিছু আয় সম্পর্কে জেনেছি। চলো আমরা আরেকটু সংক্ষেপে পুনরায় মনে করি। জিডিপি মানে হলো কি, দেশের সামগ্রিক অর্থনীতিকে বোঝার জন্য, অর্থাৎ দেশের সামগ্রিক শক্তি বা সামর্থ্য বোঝার জন্য জিডিপি ব্যবহার করা হয়। আর জিএনপি কি, জিএনপি হলো দেশের নাগরিকের অর্থনৈতিক সামর্থ্য বোঝার জন্য জিএনপি ব্যবহার করা হয়। আর মাথাপিছু আয় কি, মাথাপিছু আয় হলো দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান বোঝানোর জন্য মাথাপিছু আয় ব্যবহার করা হয়। যদি জনগণের আয় বেশি হয় তাহলে জীবনযাত্রার মান উন্নত হবে। শিক্ষার্থীরা, এখন চলো আমরা আমাদের অর্থনীতির সাথে সম্পৃক্ত আরেকটি বিষয় সম্পর্কে জানি, প্রবাসী আয় বা রেমিটেন্স সম্পর্কে। রেমিটেন্স কি? প্রবাসী কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবনের তাগিদে অর্থ উপার্জনের জন্য নিজ দেশ ছেড়ে অন্য দেশে যায়। তাহলে সে দেশ থেকে অর্থ উপার্জন করে, অর্থাৎ বিদেশ থেকে অর্থ উপার্জন করে দেশে নাগরিকদের পাঠানো অর্থটাই কি বলে, সেটাকে বলা হয় রেমিটেন্স। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা প্রতি বছর প্রতি মাসে আমাদের জন্য টাকা পাঠায়, সে টাকাই তো আমরা জেনেছি রেমিটেন্স। আর তারা যে অর্থ পাঠায় সেটা কিন্তু ব্যাংকে থাকে না, তা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়ে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য, শিল্প কারখানা ইত্যাদিতে ব্যবহৃত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। শিক্ষার্থীরা, এখন চলো আমরা অর্থনীতিতে বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্সের প্রভাব সম্পর্কে জানি। শিক্ষার্থীরা, আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রবাসে কর্মরত আছে, সেটা আমরা জানি। 2008-9 অর্থ বছরে প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে আমাদের প্রাপ্ত রেমিটেন্সের পরিমাণ ছিল 8,729 মিলিয়ন মার্কিন ডলার। আর সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 2008 সালে ছিল 12তম, 2009 সালে ছিল 8ম। এছাড়া দেখা গেছে 2008-9 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের কোনো সংকটের মধ্যে না পড়ার অন্যতম কারণ হচ্ছে প্রবাসীদের পাঠানো বিপুল অঙ্কের রেমিটেন্স। শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠ থেকে আমরা জানলাম প্রবাসীদের আয় বা রেমিটেন্স সম্পর্কে। শিক্ষার্থীরা, আরও জানলাম মাথাপিছু আয় সম্পর্কে। আশা করি আজকের পাঠ দুটি থেকে তোমরা অর্থনীতির সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করেছ। আজ এ পর্যন্তই। তোমাদের সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।